অনিমা রুদ্রর কথার উত্তরে হেসে বললেন, রুদ্র অদরা তো কফি বানায় না, যদিও বানায় ওর আব্বুর জন্যই। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, সেটা কথা না, যদি আমি কফি খাই তাহলে অদরার বানানো কফিই খাবো। আরমান নেওয়াজ হেসে হেসে ছেলেকে বললেন, রুদ্র ও আশা বাদ দিয়ে দাও, অদরা কারো জন্য কফি বানায় না। রুদ্র অদরার দিকে তাকালো। অদরা চলে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে মাঝখানে যেতে আদ্র নামলো। অদরা শুধুই আদ্রর পিঠে কিল মেরে উপরে চলে গেল। আদ্র পিঠে হাত দিয়ে বিড় করে বলল, উফ, শয়তানটাই খালি মারে। আদ্র নিচে নামলো। অনিমা আদ্রকে দেখে বললেন, ব্যথা পেয়েছিস? আদ্র হেসে বলল, না, ব্যথা পাবো কেন? তোমার মেয়ের হাত না অক্টোপাস, আমাকে দেখলেই পেঁচিয়ে মারতে মনে চায়। ওর কথায় আরমান নেওয়াজ আরিফ নেওয়াজ দুজনেই হাসলেন। অদরার পিছু ফিরুক বা না ফিরুক, আদ্রকে দেখলে একটা না একটা কাণ্ড করবে। আদ্র অভ্যস্ত। রুদ্র সবার থেকে উঠে রুমে ফিরে এলো। ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। বেতের চেয়ারে বসে ইফতিকে কল দিল। ইফতি, কেমন আছিস? সে ভালো। তুই কেমন আছিস? ভালো। তোর চাচাতো বউ অদরা কেমন আছে? ভালোই, শুধু থেকে কেমন যেন রেগে যায়, তবে এক ধমক দিলে আবার ঠিক হয়, না হলে বুঝিয়ে বললে ঠিক হয়। ওর রাগ তুই কন্ট্রোল করতে পারবি। আর তাহলে সত্যিই তোদের পারিবারিক ব্যবসায়ী অফিসে জয়েন করবি? বিদেশে যাবি না? আর ইউ ম্যাড? রুদ্র, তুই বিদেশে গিয়ে তিলে গড়ে তোলা নিজের স্বপ্নগুলো এভাবে নষ্ট করবি? রুদ্র শ্বাস ছেড়ে বলল, দরকার হলে তাই করবো। অদরাকে আমার চাইতে তো কোনো দোষ নেই, তাই আর ফিরে যাবি না এটা মানা যাচ্ছে না ভাই। না মানলেও মানতে হবে, তবুও ভেবে দেখিস ভাই। ইফতির সাথে কথা বলতে রুদ্রর ব্যালকনির দিকে তাকিয়ে মনে পড়ল অদরার কথা। সেদিন অদরা বলেছিল ব্যালকনিটায় ফুলের গাছ এনে লাগাতে। ব্যালকনিটা নাকি ওর খালি লাগে। আসলেই খালিই তো। রুদ্র ইফতিকে বলল, ফুলের গাছ কোথায় পাওয়া যায় রে? কেন, নার্সারিতে পাওয়া যায় সেটা তো আমিও জানি, কিন্তু নার্সারিটা কোথায়? কালকে বের হোস, দেখাবো নি। ঠিক আছে। এদিকে আরিফ নেওয়াজ অদরার রুমে এলেন। অদরাকে কিছু নিয়ে চিন্তিত দেখে কাছে এসে জিজ্ঞাসা করলেন, কি নিয়ে এত ভাবছ? রুদ্রভাই তখন যে কফি বানিয়ে খাওয়ানোর কথা বলল সেটা নিয়ে। তুমি ছাড়া আমি তো কাউকে কফি বানিয়ে খাওয়াই না। একটা জিনিসে অভ্যস্ত হয়ে গিয়েছে, সেটা কি করে পাল্টাবো? আরিফ নেওয়াজ মেয়ের পাশে বসে হেসে বললেন, কাউকে খাওয়াও না, এখন থেকে খাওয়াবে। পারবো না। পারবে না কেন? সবাই কি বলেছে কফি খাবে? শুধু রুদ্র বলেছে প্রতিদিন 1 কাপ করে বানাও, কালকে থেকে না হয় 2 কাপ বানাবে। রুদ্র তো জেদ ধরে আছে, আর তুমিও জেদ ধরে রয়েছ। অদরা অনীহা জানিয়ে বলল, পারবো না আব্বু, দরকার হলে উনি সারা জীবন কফি না খেয়ে থাক, আমার কি। আরিফ নেওয়াজ মেয়ের কপালে চুমু দিয়ে মোলায়েম কণ্ঠে বললেন, তোমার কিচ্ছু এসে যায় না, আমি বুঝতে পারছি, কিন্তু এতে কী বা হবে বলো মা? তুমি ওকেও কফি বানিয়ে খাইও, ধরে নিও তোমার বাবার আদেশ এটা। অদরা জানে এখানে আর ওর কোনো কথা খাটবে না, বাবার কথাই শেষ কথা। শেষে অদরা মাথা নাইয়ে বলল, ঠিক আছে, তবে তোমাকে আগে, এরপর ওনাকে। আচ্ছা। রাত 9টা বেজে 47 মিনিট। সারাদিনের ব্যস্ততা শেষ করে সবাই যে যার মতো শুয়ে পড়েছে। আদ্র নিজের রুমে ব্যালকনিতে বসে ছোঁয়ার ছবি দেখছিল, আর এক হাতে ছিল সিগারেট। রুদ্র একটা দরকার ওর রুমে এলো। ছোট ভাইয়েরই তো রুম, তাই আর নক করেনি। রুমে না পেয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। আদ্র তড়িগড়ি করে ফোনটা পকেটে নিয়ে উঠে দাঁড়ালো। রুদ্র আদ্রর হাতে সিগারেট দেখে অবাক কণ্ঠে বলল, তুই সিগারেট খাস? আদ্র সিগারেটটা ফেলে দিয়ে বলল, ওই আর কি, মাঝে সব সময় না। রুদ্র আদ্রকে একটু ভয় দেখাতে শক্ত কণ্ঠে বলল, আমি তোর বড় হয়ে সিগারেট খাই না, আর তুই আমার ছোট হয়ে সিগারেট খাস? আদ্র আস্তে করে বলল, সরি ভাইয়া। রুদ্র হেসে বলল, যা পাগল, সরি বলতে হবে না, এমনিতেই মজা নিলাম, খা, সমস্যা নেই। আসলে একটা দরকারে এসেছিলাম। হ্যাঁ বলো। ল্যাপটপের চার্জার হবে? আমারটা যে কই রেখেছি মনে করতে পারছি না। আদ্র বলল, হ্যাঁ চার্জার আছে, দাঁড়াও দিচ্ছি। রুদ্র আদ্রর থেকে চার্জারটা নিয়ে বেরিয়ে গেল। তার সময় অদরার রুমের দরজাটা টোকা দিয়ে গেল 2বার। অদরা বিছানা থেকে নেমে দরজা খুলে দাঁড়ালো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বড়ই অবাক হলো। এত রাতে কে নক করলো? আবার নক করে বা কোথায় হাওয়া হয়ে গেল। রুদ্র একটু উঁকি দিয়ে মুখ টিপে হাসলো। অদরা পুনরায় রুমে ঢুকে
গেল। রুদ্র চার্জার নিয়ে ল্যাপটপ যেই চার্জ দিবে ঠিক তখন চোখে পড়লো ওর নিজের চার্জারটা সাইড টেবিলের কর্নারে পড়ে আছে। আর্দ্র চার্জার রেখে নিজেরটা দিয়ে চার্জ দিল। এরপর আর্দ্র চার্জারটা দিতে চলে গেল। আর্দ্র রুমে যেতে আবারও অধরার রুমের দরজা নক করে গেল। অধরা এবারও বের হলো, তবে কাউকে পেল না। এবার রেগে গেল অধরা, সেখানে দাঁড়িয়ে রইল মিনিট 5। এরপর রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল। রুদ্র আর্দ্র চার্জার দিয়ে বলল, আর্দ্র একটা প্র্যাঙ্ক করবে? কার সাথে ভাইয়া? অধরা। অধরা তো তো কী নিয়ে প্র্যাঙ্ক করবে? ভূতের ভয় দেখাবো। আদ্র ফুস করে শ্বাস ছেড়ে বলল, হবে না ভাইয়া, অধরা ভূতে ভয় পায় না। রুদ্র আদ্রর কাঁধে হাত রেখে বলল, পায় না? এবার পাবে। কিন্তু ভূত সাজবে কে? কেন তুই? না ভাইয়া, আমি পারবো না। সোহাকে ডাকি, সোহা সাজবে। না তুই। কিন্তু কোনো কিন্তু না, তুই সাজবে। ঠিক আছে, কি আর করার। এবার যা, সোহাকে ডেকে নিয়ে আয়। তুমি বসো, যাচ্ছে। আদ্র সোহাকে ডেকে নিয়ে এলো। সোহার সাথে নিয়ে এসে সে সাদা একটা শাড়ি আর একটা সাদা ওড়না, ফেস পাউডার, কাজল, লিপস্টিক আর যা যা লাগে সব মেকআপে নিয়ে এলো। আদ্র অনেকবার না করেছে ভূত সাজতে, কিন্তু রুদ্রের জোরাজোরিতে সাজতে হলো। রুদ্র আর সোহা মিলে আদ্রকে ভূত সাজালো। এখন অধরাকে ডাকার পালা। রুদ্র আদ্র সোহা ছাদে চলে গেল। আদ্র ভয় দেখাবে আর সোহা রুদ্রর ফোন দিয়ে ভিডিও করবে। দুজনেই পজিশন মতো লুকিয়ে পড়লো। রুদ্র সোহাকে ফোনটা দেওয়ার আগে অধরাকে কল দিল। অধরা, ঘুমিয়ে পড়েছিস? না, ঘুমাবো। ওহ, একটু ছাদে আয় না। হঠাৎ ছাদে কেন? একটু আয় না, বৃষ্টি আসবে একটু পরে, ওয়েদারটা শেষ, সাথে তুই থাকলে আরও ভালো লাগবে। বেশি না, জাস্ট 10 মিনিট, রিকোয়েস্ট করছি তোর কাছে। ঠিক আছে, আসছি। অধরা ফোনটা রেখে বিছানা থেকে নেমে দরজা খুলে বেরিয়ে গেল। এদিকে রুদ্র ওর ফোনটা সোহাকে দিয়ে ছাদের মাঝখানে এসে দাঁড়ালো। মিনিট 5 পরে অধরা এলো। রুদ্র ওকে দেখে ডাকলো, এখানে আয়। অধরা রুদ্রের সামনে এসে দাঁড়ালো। ওদের মাঝে দূরত্ব তাও 2 হাত। রুদ্র এক পা এগিয়ে এসে পকেটে হাত গুঁজে দাঁড়ালো। মিটি হেসে অধরাকে বলল, আচ্ছা অধরা, আজকে সারা রাত সাথে থাকবি আমার সাথে? তোর কাছে এটা কুপ্রস্তাবই দিলাম। বৃষ্টি আসবে মনে হচ্ছে, এখনই চলে যেতে হবে। আর বলছেন সারা রাত থাকতে? বৃষ্টিতে ভিজে না হয়ে থাকলি। আর তোর কি মনে হয় তোকে বৃষ্টি দিব? অধরা কোমরে হাত রেখে বলল, তাহলে কি করতেন শুনি? রুদ্র বাঁকা হেসে বললে, এই বুকে জড়িয়ে রাখতাম, বৃষ্টিকে ছুতেই দিতাম না। অধরা মুখ বেংসে দিয়ে অন্যদিকে হয়ে দাঁড়ালো। রুদ্র অধরার পেছনে দাঁড়িয়ে বলল, ভালোবাসি। অধরার সামনের দিকে তাকিয়েই জিজ্ঞাসা করলো, কাকে? আছে একজন। কে সে? আমাকে বলা যাবে না নাকি? বিষয়টা তেমন না, সারপ্রাইজ থাকুক, জেনে যাবি। অধরা না বোঝার ভান করে বলল, আমি জানবো কি করে? রুদ্র ঝরানো গলায় বলল, বেশি সময় নিব না, জানিয়ে দিব তোকে। অধরা মনে মনে বলল, আমিও জানি আপনি কাকে ভালোবাসেন, দেখা যাক কতদিন সময় নেন। রুদ্র বলল, আমার দিকে ঘুরে দাঁড়া। তুই যদি অন্যদিকে হয়ে থাকিস তাহলে তোকে এখানে এনে কী লাভ হলো? অধরা ঘুরে দাঁড়ালো। টুকটাক কথাও বলতে শুরু করলো। রুদ্র আদ্রকে ইশারা করে আসতে বলল। আদ্র টিপ পায়ে আদরার পেছনে এসে দাঁড়ালো। রুদ্র আদরাকে কথার মাঝে এমনভাবে ডুবিয়ে রেখেছে যে এখন আদ্র ভয় দেখালেই ভয় পাবে। আদ্র অদরার কাঁধে হাত রাখলো। অদরা চুপ হয়ে গেল। রুদ্রের সামনে দাঁড়িয়ে। তাহলে কাঁধে হাত রাখলো কে? কথাটা ভাবতে ভাবতে পেছনে পিতরে আদ্র 2 হাত তুলে শব্দ করে ভয় দেখায়। অদরা ভয় পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে সামনে রুদ্রকে জড়িয়ে ধরল। আচমকা এমন হয়ে রুদ্র কিছু সেকেন্ড শকড হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণে আবার মুচকি হাসলো। আদর সেখান থেকে চলে এলো সোহার কাছে। সোহাকে ফিস করে বলল, এই নিচে চল, ওরা ওদের মতো থাকুক, ভিডিওটা এই পর্যন্ত রেখেই চল। সোহা ভিডিও বন্ধ করে ফোনটা পাশে রেখে রুদ্রকে ইশারা করে দেখালে। এরপর আদ্রর সাথে চলে গেল। দুজনেই দোতলায় এসে থামলো। আদ্র সোহাকে জিজ্ঞাসা করলে, এই সোহা, মুখের এই লিপস্টিক, সাদা রং, এগুলি কি করে উঠাবো? এগুলো কি যাবে? একটু দাঁড়াও, আমি আসছি। সোহা দৌড়ে চলে গেল। আদ্র সেখানেই দাঁড়িয়ে রইল। আরমান নেওয়াজ বাহিরে থেকে বাড়িতে এলেন। মেইন দরজা বন্ধ করে সিঁড়ি বেয়ে উপরে এলেন। আর সামনে ভূত রূপে আদ্রকে দেখে একটু ছিটকে উঠলেন। আদ্রর সাথে সাথে হাই তুলে বলল, বাবা আমি আদ্র, আমি আদ্র, ভয় পেও না, প্রাণ করতে এসেছি। আরমান নেওয়াজ কপাল কুঁচকে এগিয়ে এসে আদ্রকে ধরে বললেন, তুমি এমন হয়েছ কেন? আসলে ওই ট্রুথ ডেয়ার খেলছিলাম, সেখানে রুদ্রভাই ভূত সাজতে বলেছিল। ওহ, মাত্র যদি না বলতো আমি আদ্র, তাহলে আমিও
ভয় পেয়ে যেতাম। ও সোহা এলো হাতে মেকআপ রিমুভার করার জিনিস। আদর সোহাকে বলে, এগুলি দিয়ে কি আবার মেকআপ করে দিবি নাকি? আর এগুলো দিয়ে মেকআপ রিমুভ করে তোমার মুখের লিপস্টিক মেকআপ উঠিয়ে দিব। ও আরমান নেওয়াজ বললেন, যাই করো একটা রুমে গিয়ে করো, না হলে কেউ এসে দেখলে হইচই বাঁধিয়ে দিবে। আদ্র বলল, ঠিক বলেছ। এই সোহা আমার রুমে আয়, চলো। এদিকে অদরা ভয় পেয়ে রুদ্রকে শক্ত করে ধরে আছে। রুদ্র কিছু বলছে না, বললেই হয়তো সরে যাবে। থাকুক নেই বুকে যতক্ষণ থাকতে পারে। রুদ্র আরও মিনিট 5 কোনো কথা ছাড়াই দাঁড়িয়ে রইল। অদরা তখনও রুদ্রের শার্ট খামচে ধরে থরথর করে কাঁপছে। রুদ্র হাতটা উঁচিয়ে অদরার মাথায় হাত রাখলো, কোমল কণ্ঠে শুধালো, অদরা, অদরা বুধ চলে গিয়েছে, ভয় পাস না। অদরা আমতা আমতা করে বলল, চলে গিয়েছে? উফ, কি রকম দেখতে। আর ভয় নেই। অদরা চোখ ফিটফিট করে তাকালো রুদ্রের বুকে, নিজেকে দেখে ছিটকে দূরে সরে এলো। আশেপাশে তাকিয়ে দেখতে দেখতে এবার এক পা এগিয়ে এসে বলল, কোনোদিন ভূতে ভয় পাই না, আজকে না ভয় পেয়ে গিয়েছে, কিন্তু ভূত বলতে তো কিছু নেই। তাহলে? রুদ্র তালে তালে বলে দিল, আদ্র ভয় দেখিয়েছে। অদরা রেগে গিয়ে বলল, আজকে তো আদ্র ভাইয়ের খবর করে ছাড়ব। বলে হন হন করে চলে যেতে রুদ্র পেছন থেকে অদরার হাত ধরল। অদরা পেছনে ফিরে বলল, কি হলো, হাত ধরলেন কেন? যেতে দিন। এখন কি আদ্রকে মারতে যাবি? মারবো না তো কি করব? কতটা ভয় পেয়েছি আমি। মারতে হবে না, এখন রুমে যাবি, যা করার সকালে। কিন্তু রুদ্র দাঁত চেপে বলল, আবার বেশি কথা বলিস, যা রুমে যা। অদরা ফিটফিট করে তাকিয়ে চলে গেল। রুদ্র ফোনটা হাতে নিয়ে অদরাকে উদ্দেশ্য করে বলল, তোর পেছন পেছনই আসছি, যদি অন্য রুমে যেতে দেখেছি তাহলে আমার রুমে নিয়ে যাব। অদরা বিড়বিড় করে বকতে বকতে নিজের রুমে চলে এলো। এদিকে সোহা আদ্রর মেকআপ রিমুভ করছে আর হাসছে। আদ্র রেগে গিয়ে বলল, হাসি থামাবি? ভালো লাগছে না কিন্তু। ঠিক আছে, হাসবো না, তবে তোমাকে লিপস্টিক পরে ভালোই লাগছে। বলে আবার খিলখিল করে হেসে উঠল সোহা। আদ্র উঠে দাঁড়িয়ে বলল, আয়, আমার ঠোঁট থেকে তোর ঠোঁটে একটু দিয়ে দে, তোকেও ভালো লাগবে। রুদ্র রুমে ঢুকতে ঢুকতে বলল, ছি ছি, শেষমেশ তোরাও। সোহা পিছন ফিরে রুদ্রকে দেখে ঘাবড়ে গিয়ে আদ্রর দিকে তাকালো। আদ্র ঠাস করে কি ঠোঁট কাটা কথা বলে ফেললো। ওর কথাটা বলা ঠিক হয়নি। এই মুহূর্তে আদ্রই সোহাকে তাড়া দিয়ে বলল, তুই তোর রুমে যা, বাকিটা আমি করে নেব। সোহা মাথা নিচু করে চলে গেল। রুদ্র গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আদ্রর দিকে এগিয়ে এলো। আদ্রকে বলল, যা বলার আজই বলেছিস, এরপরে যেন এমন বিহেভ করতে না দেখে। আদ্র মাথা চুলকে বলল, আসলে ওইভাবে বলিনি কথাটা। ও অনেকক্ষণ ধরে হাসছিল, তাই রাগ করেই বলে ফেলেছি। রুদ্র শক্ত গলায় বলল, যেভাবেই বলিস না কেন, এখন যদি আমি না এসে অন্য কেউ আসতো তখন? আদ্র দৃষ্টি নিচে নামিয়ে বলল, সরি ভাইয়া, আর হবে না। রুদ্র তপ্ত শ্বাস ছেড়ে চলে গেল। যা বলতে এসেছিল তা আর বলল না। আরও একটা নতুন দিন। আজ অদরা সোহার কলেজ খোলা। দুজনেই ঘুম থেকে উঠে যে যার মতো ব্যস্ত রেডি হয়ে নিচে নেমে এসে দুজনেই দেখা হলো। অদরা হাসি খুশি থাকলো, সোহার মনটা আজ ভীষণ ভার। রাতে সে ঘটনার জন্যই এবে। তবে অদরা জানে না, সোহা ঠিক করেছে বাড়ি থেকে বের হয়ে ওকে বলে দিবে। রুদ্র আজ প্রথম নিজের অফিসে যাবে, সাথে যাবে আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ। আদ্র যাবে না, ও ভার্সিটিতে যাবে প্রতিদিনের মতো। আদ্র আজকেও অদরা সোহাকে সাথে নিয়ে যাবে। আদ্র রেডি হয়ে নিচে এলো। অদরা ওকে দেখে দাঁতে দাঁত চেপে আবার খাবার টেবিলে বসে রইল। আদ্র রুদ্রর পাশে বসতে নিলে অদরা ডেকে বলল, ভাইয়া আমার পাশে বসো। আদ্র পা বাড়াতে নিলে রুদ্র আদ্র হাত ধরে বলল, এখানেই যখন বসতে চেয়েছিলি, এখানেই বস। আদ্র রুদ্রর পাশেই বসলো। আর কেউ না জানলেও রুদ্র জানে অদরা আদ্রকে কি করতে পারে। রাতের ওই ভয় দেখানোর জন্য এখন নিশ্চয়ই মারবে, তাই রুদ্র আদ্রকে দিল না। রুদ্র আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজের খাওয়া শেষ করে চলে অফিসের উদ্দেশ্যে। ওরা চলে যেতেই অদরা আদ্রকে একা ফেলো আর নাটকীয় ভঙ্গিতে বলল, ভাইয়া জানো, রাতে না একটা ভূত এসেছিল। আদ্র গলা দিয়ে আর খাবার নামতে চাইল না, তবে কি বুঝে গিয়েছে। আদ্র অদরার কথার উত্তর দিতে স্বাভাবিক হয়ে বলল, কি বলছিস, ভূত? যা পাগল, ভূত বলতে কিছু হয় না। অদরা হেসে বলল, হয় না? হয় আমি দেখেছি তাই। আর জানো সেই ভূতটা কে? আদ্র আর সোহা দুজনে চোখ চাচাই করলো। অদরা হেসে বলল, আরে তোমরাও না, এমনিই বললাম, সিরিয়াস হচ্ছ নাকি?
আসলে ভূত বলতে কিছু হয় না। আদ্র হেসে মাথা নাড়িয়ে বলল, ঠিক বলেছিস, ভূত বলতে কিছু নেই। ওদের মনে মনে বলল, আজকে ভূত সেজে তোমাদের দুজনকে ভয় দেখাবো, তখন বুঝবে কেমন লাগে। তিনজনে খাওয়া শেষ করে বেরিয়ে গেল। আদ্র গাড়িতে উঠল ড্রাইভ করতে। আদ্রর পাশে সোহাকে বসিয়ে নিজেকে ব্যাক সিটে গেল। ফোনে নিয়ে স্ক্রল করতে করতে শুরু করলো অদরা। সোহা থেকে থেকে আদ্রর সাথে কথা বলার চেষ্টা করছে। আদ্র শেষে ওর দিকে তাকিয়ে বলে, কিছু বলবি? রুদ্রভাইয়া কি রাতে কিছু বলেছিল? না। তারপর আর কিছু বলেনি? ও আচ্ছা। আদ্র ওদের দুজনকে কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটিতে চলে গেল। সোহা গাড়ি থেকে নেমেই অদরাকে বলল, আপু জানো রাতে কি হয়েছে? কি হয়েছে? সোহা হাঁসফাঁস করতে করতে বলল, জানো রাতে আদ্রভাই একটা কথা বলে ফেলেছিল, সেটা আবার রুদ্রভাই শুনে নিয়েছে। তো কি বলেছিল তোর আদ্রভাই? আসলে মানে আদ্রভাইয়ের হাতে তোমাকে ভূতের ভয় দেখাতে ভূত সেজেছিল। প্ল্যানটা রুদ্রভাইয়েরই ছিল। তো তোমাকে ভয় দেখানো শেষ হলে আমি আদ্রভাইয়ের মেকআপ রিমুভ করে দিচ্ছিলাম আর ভাইয়ের ঠোঁটে লিপস্টিক পরা দেখে হাসছিলাম। ভাইয়া তখন বলেছিল সে আমার ঠোঁটে থেকে তার ঠোঁটে লিপস্টিক দিয়ে দে, ভালো লাগবে। সেটাই রুদ্রভাই শুনে নিয়েছে। সি শেষমেশ তোরাও। এরপরে মনে হয় আদ্রভাইকে সাবধান করে দিয়েছে। অদরা ভাবুক গলায় বলল, করুক, তোরা প্রেম চালিয়ে যা, আমি আসি তোদের সাথে। কলেজ শেষ করে অদরা সোহা একটা রিক্সা নিয়ে বাড়ি ফিরে এলো। ইচ্ছে করে ড্রাইভারকে আসতে না করেছে। ওদেরও তো একটু স্বাধীনতা, আরও 5টা মানুষের মতো একা একা চলে আসতে আর কাজই করেছে। তার মধ্যে আবার আর মেঘলা মেঘলা ওয়েদার। ওদের বাড়িতে আসার পরপরই রুদ্র ফিরে এসেছে। তবে অদরা জানে না। অদরা শাওয়ার নিতে যাবে, ঠিক তখন বৃষ্টি শুরু হলো। অদরা রুম থেকে বেরিয়ে সোহার রুমে চলে গেল। এসে দেখলো সোহা মাত্র শাওয়ার নিয়ে বের হলো। অদরা তবু জিজ্ঞাসা করলো, সোহা বৃষ্টিতে ভিজবে? আপু মাত্র গোসল করলাম, আরেকটু আগে বললে ভিজতে পারতাম। ঠিক আছে থাক তাহলে, একাই যাচ্ছে। অদরা ছাদে চলে গেল। এদিকে রুদ্র দৃষ্টি থেকেও রেহাই পেল না। রুদ্র ফর্মাল ড্রেস চেঞ্জ করে টি শার্ট আর শর্ট প্যান্ট পরে চলে গেল। অদরা ছাদে এসে মুক্ত পাখির মতো বৃষ্টিতে ভিজছে। রুদ্র এসে ছাদের দরজা বন্ধ করে দাঁড়ালো, না হলে আবার কোনো কথা বললে রেগে চলে যেতেও পারে। অদরা এগিয়ে এসে বলল, বৃষ্টিতে ভিজবেন নাকি? অদরা রুদ্রের সাথে কথা বলে পুনরায় ফিরে এলো ফাঁকা জায়গায়। রুদ্র ঠায় দাঁড়িয়ে ঘাড় চুলকে বিড়বিড় করলো, ইস, বিয়ে করা বউটাকে এগিয়ে গিয়ে হাতটাও ধরতে পারছি না। ইচ্ছে করছে এখনই বিয়ে করে ফেলি, যা করার তাড়াতাড়ি করতে হবে। রুদ্র তৎক্ষণাৎ অদরাকে ডাকলো, এ শোন, আর ভিজিস না, ঠান্ডা লেগে যাবে, নিচে চল। আরেকটু থাকি? না এখনই চল, আর একটা জায়গায় যেতে হবে। কোথায়? আছে পরে বলবো, এখন নিচে চল। আপনি চলে যান, আমি আরেকটু পরে যাব। রুদ্র ধমক দিয়ে বলল, আবার বেশি কথা বলিস, নিচে চল। অদরা মিন করে বলল, আজ যাচ্ছি। ভালো করে বলতে পারেন না? অদরা গটগট করে এসে ছাদের দরজা খুলে চলে গেল। রুদ্র ছাদের দরজার ভিতরে থেকে লাগিয়ে চলে এলো নিচে। দুজনকে একের সাথেই ভিজে আসতে দেখে অনিমা দাঁড়িয়ে পড়লেন। মনে মনে ভাবলেন হয়তো দুজনের মাঝে ভালোবাসা জন্মাচ্ছে। অতঃপর অদরা আর রুদ্র তার মুখোমুখি হওয়ার আগেই চলে গেলেন। অদরা নিজের রুমে চলে এলো আর রুদ্র ওর রুমে। দুজনের শাওয়ার নিয়ে নিল। সোহা এলো অদরাকে ডাকতে। অদরা শাওয়ার নিয়ে বের হতে সোহা বলল, খাবে না? দাঁড়া, রেডি হয়ে নে। ঠিক আছে। অদরা আয়নার সামনে এসে চুলগুলো শুকাতে শুকাতে সোহাকে বলল, আদ্র ভাইয়ের সাথে কথা হয়েছে? ভাইয়াই ডাকতে পাঠালো, বলল যে অদরাকে ডেকে নিয়ে একসাথে খাই। ও দাঁড়া, হয়ে এসেছে প্রায়, এখন চুল না শুকালে আর শুকবে না। অদরায় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে ওড়নাটা গলায় ফেঁচিয়ে বের হলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই রুদ্র সিংহের কাছে এসে অদরাকে বলল, তোকে কি বলেছি মনে আছে? কি বলেছেন? ভুলে গিয়েছিস? বললাম না একটা জায়গায় যাব। অদরা কোমরে হাত গুজে বলল, এখন বাহিরে বৃষ্টি হচ্ছে, কি করে যাবেন শুনি? যাবি না তাহলে? পরে যাব। ঠিক আছে। সন্ধ্যার পরে আরমান নেওয়াজ, রুকাইয়া আর অনিমা আদ্রর সাথে কথা বলতে রুমে এলেন। আদ্র শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিলেন। বাবা মা আর মেজো চাচিকে দেখে উঠে বসলো। তিনজনেই বিছানায় বসলেন। অনিমা আবার উঠেন দরজা লাগিয়ে দিয়ে এলেন। আদ্র জিজ্ঞাসা করলো, কিছু বলবে তোমরা? রুকাইয়া বললেন, দরকারি কথা। কি বলো? আরমান নেওয়াজ বললেন, তোমার বড় ভাইয়ের বিয়ের জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তা না হয় বুঝলাম, কিন্তু কী কাজ? আরমান নেওয়াজ বুঝিয়ে বললেন, শোনো,
রুদ্র এসেছে অনেক দিন পার হলো, বিয়ের কথাটা তো ঠিক সেভাবে উঠছেই না। সেই হিসাবে তোমার কাজ অনেক। একটু পরে তুমি সবার সামনে আমাকে বলবে, বাবা আমি বিয়ে করতে চাই। আদ্র কপাল কুঁচকে বলল, আমি বিয়ে করতে চাই সেটাই বলতে হবে? তাই বলতে হবে, আর কিচ্ছু বলতে হবে? এরপরে তোমার মা আর মেজ ভাবি সব ম্যানেজ করে ফেলবে। বাবা আমাকে আরও একটু ভালো করে বোঝাও। রুকাইয়া বললেন, শোন, তুই সবার সামনে বলবি বিয়ে করতে চাস। মেয়ের বাড়ি থেকে চাপ দিচ্ছে, আমরা বলবো রুদ্র বিয়ে করেনি, তুই কেন আগে বিয়ে করবি। সেই হিসাবে তো রুদ্রর উপরে চাপ পড়বে, ও আর উঠে পড়ে লাগবে বিয়ে করতে। আদ্র কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, তোমাদের প্ল্যান মতোই কাজ করব। রাতের খাবার খেতে বসেছে সবাই। আদ্র ওর বাবার কথা অনুযায়ী এখন বিয়ের কথা বলবে। অদরাকে আগেই বলেছে ও একটা বিয়ের কথা নিয়ে একটু নাটক করবে, সোহাকে জানায়নি বলতে, ওর অবধি যেতেই পারেনি। আদ্র সবার সামনেই আরমান নেওয়াজকে বলল, বাবা একটা কথা বলতে চাই। বলো। বাবা আমি বিয়ে করতে চাই। সোহা কথাটা শুনতেই আদ্রর দিকে তাকালো, লাজুক চোখে তাকিয়ে একটু হেসে মাথাটা নত করে রইল। আরমান নেওয়াজ আদ্রকে বললেন, বিয়ে করবে? রুদ্র তো এখনো বিয়ে করেনি। পাশ থেকে রুকাইয়ে এসে বললেন, রুদ্র বিয়ে করেনি, এখন আদ্রর উপরেও বিয়ের চাপ পড়ছে। যে মেয়েকে ভালোবাসে সে মেয়ের বাড়িতে চাপ দিচ্ছে। সোয়া তৎক্ষণাৎ আদ্রর দিকে তাকালো। আদ্র চোখ সরিয়ে ওর বাবার দিকে তাকালো। সোয়ার টলমল চোখে প্লেটের দিকে তাকালো, না উঠতে পারছে না ওর গলা দিয়ে খাবার নামছে। আরমান নেওয়াজ খেতে খেতে বললেন, রুদ্র আগে বিয়ে করুক, আদ্রর বিয়ে না হয়ে ঠিক করে রাখবো। আরিফ নেওয়াজ এতক্ষণ কোনো কথা বলেননি। শেষে আদ্রকে বললেন, আদ্র মেয়েটার বাড়ি কোথায়? তুমি ঠিকানা দিও, আমরা না হয় বিয়ে ঠিক করে আসবো। আদ্র মনে মনে বলল, নাটক করতে গিয়ে ফেসে গেলাম নাকি। ও অসহায় দৃষ্টিতে তাকালো রুকাইয়ার দিকে। রুকাইয়া আবার অনিমার দিকে তাকালো। অনিমা এগিয়ে এসে আরিফ নেওয়াজকে বললেন, আপনি আমার বোনের মেয়ে জিলিককে দেখেছেন না? জীবনের বোন, ওই জিলিককেই আদ্র পছন্দ করে। আসলে দুলাভাই জিলিকের জন্য ছেলে দেখেছে, বিয়েটাও তাড়াতাড়ি দিতে চায়। সেক্ষেত্রে বুঝতেই তো পারছেন। আরিফ নেওয়াজ আরমান নেওয়াজকে বললেন, ভাইজান কি বলেন, কথা বলতে যাবেন? ছেলে যখন পছন্দই করেছে তাহলে তো বিয়ের কথা বলতে যেতেই হবে। কিন্তু রুদ্রকে বিয়ে না করিয়ে ওর বিয়েটা ঠিক করে রাখবো কি করে? রুদ্র ওর বাবার দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কথাটা গিলে ফ্লেটের দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগলো যা করার তাড়াতাড়ি করতে হবে। তবে আদ্রর ফ্রেমটা ওর মাথায় ঢুকছে না। যতদূর জেনেছিল সোহাকে ভালোবাসে, এখন আবার অন্যদিকে ঘুরে গেল কেন? সোহা আর খাবার খেলো না, উঠে চলে গেল। আদ্র সেদিকে তাকিয়ে অদরাকে ইশারা করলো। ইশারার কথা মাথা নাড়ি বোঝালো ও সোহাকে বোঝাবে। অদরা খাওয়া শেষ করে সোজা সোহার রুমে চলে গেল। সোহা ওর রুমে নেই। অদরা ওর রুমের ব্যালকনি ওয়াশরুমে খুঁজলো, কিন্তু পেল না। তাহলে গেল কোথায়? অদরা দৌড়ে চলে গেল ছাদে, কিন্তু ছাদের দরজা ভিতরে থেকে বন্ধ। সেখানে থেকেও চলে এলো অদরা। তারপর সব রুমগুলোতে উকি দিয়ে দেখলো, কিন্তু কোথাও পেল না। অদরা রুমে এলো, সেখানে এসে দেখলো সোহা শুয়ে কাঁদছে। অদরা ফুস করে শ্বাস ছেড়ে বলল, তুই এখানে? আর আমি তোকে কোথায় না খুঁজেছি। সোহা উঠে বসে অদরাকে ধরে কাঁদতে লাগলো। অদরা কোনো রকম মুখে ছাড়িয়ে দরজা বন্ধ করে এসে সোহাকে ধরল। সোহা কাঁদতে কাঁদতে বলল, আদ্র ভাই আমাকে ভালোবাসে না, ঠিকই অন্যজনকে বিয়ে করে নেবে। অদরা সোহার মাথায় হাত রেখে বলল, শোন আমার কথা, আদ্র ভাই বিয়ে করবে না, বিয়ে তোকেই করবে। মিথ্যে বলো না আপু, আমি জানি ভাইয়া ওই ঝিলিক আপুকেই ভালোবাসে, আর আমার সাথে জাড়ি মেরে কথা বলে, আমাকে ভালোবাসে না। তোকে বলেছি না ভাইয়া তোকে ভালোবাসে, তুই কি আমার কথা বিশ্বাস করিস না? এতই অবিশ্বাস আমার উপর? তাহলে বলো ভাইয়া কেন সবার সামনে ঝিলিককে বিয়ে করার কথা বলল? অদরার কাছে এই প্রশ্নের উত্তর নেই, তাই ও চুপ হয়ে রইল। আদ্র বলেছিল বিয়ের নাটক করবে, কিন্তু এমন নাটক সেটাও ধারণাতেই ছিল না। অদরার বুক থেকে উঠে চোখ মুখ মুছতে মুছতে বলল, আমি আব্বুকে কল দিব, বলবে এসে যেন আমাকে নিয়ে যায়। আমি থাকবো না এখানে, আমি সহ্য করতে পারবো না এত কিছু। অদরা সোহাকে সান্ত্বনা দিতে বলল, আমি আছি না, তুই এত হাইফার হচ্ছিস কেন? শুয়ে থাক, আমি একটু আসছি, এক্ষুনি আসবো, কাঁদবি না একদম। অদরা বিছানায় থেকে নেমে দরজা খুলে চলে গেল।
এসে ঠেকলো রুদ্র ঘরের সামনে, নক না করেই ঢুকলো। রুদ্র বিছানায় শুয়ে ইপ্তির সাথে কথা বলছিল। অদরা এসে বিছানার এক কোণে দাঁড়িয়ে রইল। রুদ্র কল কেটে দিয়ে বলল, কিছু বলবি? বল। অদরা বিছানায় এক কোণে বসে বলল, আদ্র ভাইয়া না সোহাকে ভালোবাসে। এখন সবার সামনে জিলিকা ফুকি বিয়ের কথা বলছে। তারপর থেকে সোহাগ কেঁদেই চলেছে। এখন কি করব? রুদ্র উঠে বসে বলল, তুই কি ওদের প্রেমের ওকালতি করিস? কি না মানে আদ্রর কিছু হলে তোর কাছে সাহায্য নেয়, আবার সোহার কিছু হলে তোর সাহায্য নেয়, তাই বলছিলাম। বাজে কথা বন্ধ করে একটা আইডিয়া দিন। রুদ্র কাছাড়া ভাব নিয়ে বলল, আইডিয়া পরে, আগে আমার কেসটা সলভ করতো। আপনার আবার কি হলো? একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটার বাবা একটা আস্ত একটা আতঙ্ক বলতে পারিস। ওনার মন জয় করবো কি করে রে? অদরা ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল। কথাটা যেন ওর গায়েই বিঁধল। রুদ্র মনে মনে বলল, এই যা কি বলে ফেললাম। অদরা উঠে দাঁড়ালো আর শক্ত গলায় বলল, যেদিন ওই মেয়ের নাম সব বলতে পারবেন আমাকে, সেদিন সাহায্যের কথা বলবেন, এর আগে অহেতুক বনিতা করে কথা বলবেন না। কথাটা শেষ করে গটগট করে বেরিয়ে গেল। রুদ্র বিছানা থেকে নামতে নামতে বলল, বাপ একটা আতঙ্ক আর মেয়ে আরও বড় আতঙ্ক। এই অদরা দাঁড়া, মেয়ের নাম বলছি, যাস না। রুদ্র অদরার পেছন পেছন ছুটলো। অদরা রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় এলো। রুদ্র ওকে না ডেকে ওর রুমের থেকে 2 কদম দূরে দাঁড়িয়ে রইল। এদিকে অদরা আদ্রকে মেসেজ দিল, কোথায় তুমি? এদিকে সোহাগ কেঁদেই যাচ্ছে। এপাশ থেকে আদ্র মেসেজ দিল, বাবার সাথে বাহিরে এসেছি, একটু পরে আসছি। ওকে কাঁদতে না কর, আমার কথা শুনছে না। তুমি এসো, তাড়াতাড়ি আসছি, তুই তাও চেষ্টা কর। এই মুহূর্তে আবার রুদ্র কল দিল অদরাকে। অদরা কলটা ধরে বলল, কি হয়েছে? ওই রুম থেকে এই রুমে কল কেন দিচ্ছেন? তাহলে রুমে একসাথে বসে কথা বলি। পারবো না। না পারলে তাহলে ফোনেই কথা বল। তাও পারবো না। তাহলে দরজা খোল। কি? দরজাটা খোল না, রুমে সোহা আছে। রুদ্র কি যেন ভেবে বলল, একটু খোল, তোকে একটু দেখেই চলে যাব। প্লিজ প্লিজ, না করিস না। ঠিক আছে, দাঁড়ান। অদরা কল কেটে দিয়ে বিছানায় থেকে নেমে দরজা খুলল। রুদ্র একটা টেডি স্মাইল দিয়ে হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। সোহা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বলে দেখতে পেল না। অদরা বলল, আপনি একটু দেখতে চেয়ে রুমে ঢুকলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই ঢুকেছি। অদরা চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র এগিয়ে এসে অদরার কানের কাছে ফিস করে বলল, অন্যের প্রেমের ওকালতি না করে আমার প্রেমটা করিয়ে দে। বিনিময়ে যা চাস তাই দিব। যদি আমার জানটাও চাস তাও দিয়ে দিব। অদরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কে সে আগে বলুন। রুদ্র কোনো বনিতা না করে মুচকি হেসে বলল, তুই? আমি? রুদ্র মাথা নাড়িয়ে বলল, না, আরিফ নেওয়াজের একমাত্র আতঙ্ক, সরি একমাত্র মেয়ে। অদরা চোখ ছোট ছোট করে বলল, কি বললেন? আবার বলুন। আতঙ্ক কাকে বললেন? রুদ্র অদরার 2 গাল টেনে হেসে বলল, আতঙ্ক না, আমার পিচ্ছি বউ হোস। অদরা ভাবলো, ও কি স্বপ্ন দেখছে নাকি? রুদ্র এত সহজেই বলে দিল সব। অদরা ফেল দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছে না। রুদ্র ওর দিকে তাকিয়ে হেসে গালে 2 হাত ছুঁয়ে বলল, ঘুমিয়ে পড় আর পাশেরটাকে সান্ত্বনা দে। রুদ্র চলে যাবে ঠিক তখন অদরা পেছন থেকে বলল, এখন যা বললেন সব কথা মজা করে বললেন, তাই না? রুদ্র ঘাড় ঘুরিয়ে তাকালো, তীর্যক কণ্ঠে বলল, রুদ্র নেওয়াজ আর যাই হোক, সম্পর্ক নিয়ে মজা করার মানুষ না। আমি তোকে ভালোবাসি। অদরা থমথমে মুখে জিজ্ঞাসা করলো, বড় আব্বু আর বড় আম্মু ছাপে পড়ে বলেছেন না? রুদ্র হাসলো, এক পায়ে এগিয়ে আবারও পেছনে ফিরে বলল, চাপে পড়েই হোক আর যেমন করেই হোক, ভালোবাসি মানে ভালোবাসি। আর এর থেকে ব্যতিক্রম কোনো উত্তর আমার কাছে নেই। তুই যেভাবেই নিস না কেন, আমার থেকে একটা উত্তরে আসবে, আমি তোকে ভালোবাসি। এই বলে রুদ্র চলে গেল। অদরা সেদিকে তাকিয়ে খুশি হলো, মুচকি এসে পিছন ফিরল। সামনে আবার সোহাকে দেখে সব খুশি হাওয়া হয়ে গেল। বেচারিকে বোঝাতে চেয়েও পারছে না। ও ফোনটা হাতে নিয়ে আদ্রকে মেসেজ দিল, তোমার আসতে কতক্ষণ লাগবে? আদ্র গাড়ি ড্রাইভ করছে, পাশে ওর বাবা আরমান ফোন কল করছেন। আদ্র ফোনটা হাতে নিয়ে অদরার মেসেজ রিপ্লাই দিল, আসছি, একটু ওয়েট কর না। সোহা ঘুমিয়ে গেল প্রায়, ঘুমাক, পারলে তুইও ঘুমা, দরজাটা খোলা রাখিস, কথা বলবো সোহার সাথে।
ঠিক আছে। আদ্র ফোনটা রেখে চিন্তিত হয়ে স্টিয়ারিং ঘুরাচ্ছে। আরমান নেওয়াজের কাছে ছেলে চিন্তিত ওরা মুখখানি নজর এড়ালো না। তিনি ফোনটা রেখে জিজ্ঞাসা করলেন, কিছু নিয়ে চিন্তা করছো নাকি? আদ্র মাথা নাড়িয়ে বলল, ওই আর কি, একটা প্রেজেন্টেশন আছে কালকে, সেটা নিয়েই চিন্তায় আছি। ও, আমি ভাবলাম অন্য কিছু নিয়ে। আদ্র মনে মনে বলল, কী নিয়ে যে চিন্তায় আছি যদি বলতে পারতাম তাহলে কতই যে ভালো হতো, বলে বোঝাতে পারবো না। এখন সোহার কথা ভাবতেও পারছি না। এখন বাড়িতে যাব, সোহাকে বোঝাবো, তারপরে এই চিন্তা থেকে মুক্তি পাবো। আদ্র কথাগুলো মনে মনে বলে গাড় ঘুরিয়ে যাবার দিকে তাকিয়ে বলে, এই যে বিয়ে বাড়ি। আরমান নেওয়াজ ভাবুক গলায় বললেন, হবে হবে, তবে ওকে তো প্রেশার দিলেও তো হবে না, আস্তে আস্তে সব করুক ও। তাও খারাপ বলেনি। আদ্র বাড়িতে ফিরল, তখন বাজে রাত 11টা। গাড়িটা গ্যারেজে রেখে খুব তাড়াহুড়ো নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। আরমান নেওয়াজি মেন দরজা বন্ধ করে চলে গেলেন আগে। আদ্র ড্রয়িং রুমের টি টেবিলের উপর গায়ের ছাবি রেখে চলে এলো উপরে। অদরার ঘরের সামনে এসে দরজা হাত রেখে বুঝলো দরজা খোলা। আদ্র রুমে ঢুকলো। অদরা যখন ডায়েরি নিয়ে বসেছিল আবার কিছু লিখছিল। আদ্রকে দেখে উঠে এসে দরজা বন্ধ করতে করতে বলল, দরজাটা তো বন্ধ করবে, একদিকে তোমাদের এসব কাহিনী ধরে ফেলবে। আদ্র স্বস্তি ফেলে বলল, তুই আসিস তো, ধরবে না। এখন কথা বলো, আমি ব্যালকনিতে যাচ্ছি, থাক না এখানেই। অদরা কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, তোমাদের মাঝে থেকে আমি কি করব শুনি? ওকে উঠিয়ে কথা বলো। ঘুমায়নি, কাঁদছে। আমি ব্যালকনিতে গিয়ে বসছি। ঠিক আছে। অদরা পুনরায় ডায়েরিটা আর একটা কলম নিয়ে ব্যালকনিতে চলে গেল। ডায়েরিটা খুলে আগে রুদ্রর বলা কথাগুলো লিখতে শুরু করলো। এই ডায়েরিটাই ওর ভালো খারাপ সব সময়ের সাথী। সব কিছু এই ডায়েরিতে লিখে রাখবে। বিশেষ করে এই ডায়েরিটা লুকিয়ে রাখে, এমনকি সোহাকেও দেখায় না। এদিকে আদ্র এসে বিছানায় বসলো। সোহার উপর থেকে চাদর সরিয়ে নিতেই বুঝতে পারলো সোহা ঘুমায়নি, ফিকরে ফিকরে কাঁদছে। আদ্র সোহাকে দূরে বসালো। সোহা বসে চোখ মুখ মুছে বলল, এখানে এসেছো কেন? তোর জন্য এসেছি। সোহা মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী কণ্ঠে বলল, আসতে হবে না, তুমি জিলিকের কাছেই যাও। ওকে তো ভালোবাসো, আমাকে তো ভালোবাসো না, তাহলে আমার কাছে কি? আদ্র পা তুলে বসলো বিছানায়। এরপরে রয়ে শয়ে বলল, তুই আসলেই একটা গাধা। তোর কাছে কেন আসি তুই বুঝিস না? তোকেই তো ভালোবাসি। আমাকে ভালোবাসো, তাহলে জিলিককে বিয়ের কথা সবার সামনে বলতে পারলে কি করে? তুই পুরো কথাটা তো শুনবি। কি কথা? আদ্র বলল, শোন, জিলিককে বিয়ে করব, এটা সম্পূর্ণ একটা নাটক। বাবা এসব বলতে বলেছে। আদ্র সোহাকে সব কথা খুলে বলল। শেষে সোহা রেগে গিয়ে পাশে থেকে বালিশ নিয়ে মারতে মারতে বলল, যদি সত্যি বিয়ে ঠিক করে আসে তাহলে দেখো তোমার কি করি। আদ্র বালিশটা কেড়ে নিয়ে বলল, আরে যাবে না, আর সব বলেই তো দিয়েছি তোকে, এখন ঘুমা। অদরাও মনে হয় ঘুমাবে, আমি আসি। আদ্র বিছানা থেকে নামার আগে ব্যালকনির দরজার দিকে একবার তাকালো। এরপরে সোহার দিকে এগিয়ে এসে আস্তে করে বলল, চলে যাচ্ছে, একটা কিস দিবি? সোহা আদ্রর কাঁধে কিল মেরে বলল, কী সব বলছো, যাও তো। আদ্র আবারও ফাউসি রয়েছে বসে বলল, না যাব না, একটা কিস দিবে তারপরে যাব, দরকার হলে এখানেই বসে থাকবো, তোদের ঘুম নষ্ট করব। কি করবি বল, যা, গালে ছোট্ট করে একটা কিস দে। কিন্তু আপু দেখে ফেললে। আদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, দিলেন দে, না দিলে চলে গেলাম, আর যদি না দিস তাহলে ওই জুলিকে বিয়ে করে নিব, দেখিস। ছোঁয়া মাথা নাড়িয়ে বলল, না, দিচ্ছি। ছোঁয়া আদ্রর গালে কিস করে আশপাশ করতে করতে বলল, এখন চলে যাও প্লিজ, আপু এসে পড়বে। আদ্র হেসে বলল, যাচ্ছি। আদ্র উঠে অদরার কাছে এসে বলল, অদরা, রুমে এসে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়। অদরা উঠে দাঁড়িয়ে বলল, বাবা, এখন দেখি খুশি খুশি লাগছে, ব্যাপার কি? আদ্রর ফেটে আর কথা রইল না, আস্তে করে বলেই দিল, বলদের কাছে একটা কিস চেয়েছি, গালে কিস দিয়ে মনে করে এখনই বয় স্টক করার পর্যায়ে চলে গিয়েছে। অদরা হেসে বলল, বাহ, ভালোই তো, তো ট্রিট দিও কালকে। তা দেব, এখন শুয়ে পড়, আমি গেলাম রে। ঠিক আছে। আদ্র রুম থেকে বেরিয়ে গেল। বাহিরে দাঁড়িয়েছিল রুদ্র। আদ্রর খুশি রুদ্র চোখে পড়ল। রুদ্র ওকে ডেকে বলল, এত রাতে এখানে? আসলে একটু কথা বলতে গিয়েছিলাম ওদের সাথে। ও। আদ্রকে আর কিছু বলল না, ও চলে গেল। রুদ্র সেখানে দাঁড়িয়ে ফোনটা বের করে মেসেজ দিল অদরাকে, কি করো? কিরে, কোনো উত্তর দিলি না যে? এই লিখে দিলে। এপাশে অদরা ফোনটা হাতে নিয়ে রুদ্র
কল না হয়ে মেসেজের অপেক্ষায় ছিল। আর মেসেজ পেলে অদরা লিখলো, কি উত্তর দেব? ভালোবাসি বললাম, সেটার কোনো উত্তর? কিছুই তো বললি না। আপনি দাঁড়ালে নির না, কি করে বলবো? দাঁড়ালে কি বলতাম কিছু একটা। তাহলে আবার আয়, আমি তো রুমের সামনেই দাঁড়িয়ে আছি। অদরা কপাল কুঁচকে লিখলো, রুমে জানি? কেন? তোর থেকে কিছু একটা শুনে তারপরে যাব। কি শুনতে চান? ভালোবাসার সময়? অদরা হেসে লিখলো, বলতেই হবে? বলতেই হবে। এখন না, পরে বলবো, ঘুম পাচ্ছে অনেক। এড়িয়ে যাচ্ছিস? রুদ্র বুঝতে পারছে অদরার উত্তর হ্যাঁ হবে, তাইও এখন আর কথা বাড়াতে চাইল না। লিখলো, ঠিক আছে, তাহলে পরেই বলিস। আর এখনই ঘুমিয়ে পড়বি? পাশাটা ঠিক হয়েছে? দেখলাম তাদ্র বের হলো। দুজনের মিল হয়েছে। ও, তাহলে ঘুমা। আপনি ঘুমাবেন না? পরদিন সকালবেলা রুদ্র ঘুমিয়েছিল। হঠাৎ করে দরজায় ছাপড় মারার শব্দে ওর ঘুম ভাঙল। কোনো রকম উঠে বসে পাশে থেকে টি শার্টটা হাতে নিল। ও আবার রাতে খালি গায়েই ঘুমায়, বলতে গেলে অভ্যাস। টি শার্ট পরে বিছানা থেকে নামলো রুদ্র। দরজাটা খুলে দিতেই অদরাকে দেখে অবাক হলো। অদরা রুমে ঢুকতে ঢুকতে বলল, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, শুনেননি? ওই ঘুমিয়েছিলাম। অদরা হাতে কফি নিয়ে এসেছে। রুদ্র কপাল কুঁচকে তাকিয়ে রইল। অদরা কফির মুখটা বিছানার সাইড টেবিলে রেখে বলল, দাঁড়িয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে আসুন, আমি কফি বানিয়ে এনেছি। আর একটা কথা বলতে এসেছি, একটু পরে কলেজে যাব, আপনাকে নিয়ে যেতে হবে। রুদ্র অবাক হয়ে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ওয়াশরুমে চলে গেল। ভাবতে লাগলো, এক রাতে এত পরিবর্তন। অদরা রুম থেকে বেরোনোর আগে রুদ্রের বিছানাটা গুছিয়ে দিয়ে চলে গেল। ওয়াশরুম থেকে রুদ্র ফিরে এসে দেখলো অদরা রুম থেকে চলে গিয়েছে। বিছানো গোছানো দেখে বুঝলো অদরাই গুছিয়ে দিয়ে গিয়েছে। রুদ্র ভাবলো, অদরার মাঝে এত চেঞ্জ কি কালকে ভালোবাসি কথাটা বলার পর থেকে নাকি? ভাবতে ভাবতে কফিতে চুমুক দিল রুদ্র। পরক্ষণে মাথা নাড়িয়ে বলতে বাধ্য হলো, মন্দ না, ভালোই কফি বানায়। এর জন্যই হয়তো ওর হাতের কফি এত এক্সপেন্সিভ। এদিকে অদরা রুমে ফিরে রেডি হলো। এর মাঝে আরিফ নেওয়াজ এলেন। অদরার দিকে মন ভরে তাকিয়ে রইলেন। এই এক মেয়েই যেন তার সব। মেয়ের কাছে এলে সব চিন্তা দূর হয়ে যায়। তিনি অদরার সাথে টুকটাক কথা বলে চলে গেলেন। অদরা পুরোপুরি রেডি হয়ে চলে গেল সোহার কাছে। সোহাকে ডেকে নিচে নামলো। রুদ্র রেডি হয়ে নিচে নেমে দেখলো আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ আর আদ্রর খাওয়া প্রায় শেষ। রুদ্র খাবার টেবিলে বসতে বসতে আরমান নেওয়াজকে বলল, ভাবে আমার অফিসে যেতে দেরি হবে, তোমরা অপেক্ষা করো না, চলে যেও। আরমান নেওয়াজ বললেন, ঠিক আছে, সাবধানে এসো। আরমান নেওয়াজ আরিফ নেওয়াজ চলে গেলেন বাহিরে। আদ্র গাড়ির চাবি নিয়ে সোয়ার দিকে তাকিয়ে চোখ মেরে চলে গেল। সোয়ার লাজুক হেসে খাওয়াই মনোযোগ দিল। এই দেখে রুদ্র মনে মনে বলল, আমারও সময় আসবে, তখন তোরও চেয়ে চেয়ে দেখবি, শুধু আর কয়টা দিন সময় দে। অনিমা রুদ্রর প্লেটে খাবার বেড়ে দিতে দিতে অদরাকে উদ্দেশ্য করে বললেন, অদরা, আজকে কলেজ ছুটি হলে কোথাও ঘোরাফেরা না করে তাড়াতাড়ি চলে আসিস তো। অদরা মাথা তুলে বলল, কেন, কোথাও যাবে নাকি? না, এমনি কাজ আছে একটু। ঠিক আছে, চলে আসবো। অদরা গাড়ির কাছে এসে আগেই রুদ্রর পাশের সিটে বসলো। রুদ্র এই দেখে কপাল কুঁচকে গাড়িতে উঠলো। প্রতিদিন তো বলে বলে পাশে বসাতে হয় ওকে, আর আজকে আপনিই বসলো। অদরার এই পরিবর্তন খুব ভাবাচ্ছে রুদ্রকে। তবে কি অদরা ভালোবাসা বলবে? রুদ্র স্টিয়ারিংয়ে হাত রেখে সামনের দিকে দৃষ্টি রেখে অদরাকে বলল, তোকে না আজ অন্যরকম লাগছে। অদরা তাকিয়ে রইল। রুদ্র পরপর বলল, আচ্ছা, তোর থেকে কিন্তু এখনও কোনো উত্তর পেলাম না। অদরা সিটে গা এলিয়ে দিয়ে বলল, আপনার একটুও ধৈর্য নেই, অপেক্ষা করতে চান না আপনি। রুদ্র ক্ষীণ হেসে বলল, ধৈর্য নেই তো আরও কি অপেক্ষা করতে হবে এটা একটা উত্তরের জন্য? অদরা গভীর শ্বাস ছেড়ে হেসে বলল, ধৈর্য ধরুন, সঠিক সময় সঠিক উত্তর পেয়ে যাবেন। রুদ্র গভীর গলায় বলল, তবে নিরাশ করিস না, তোর জন্য সব ছেড়ে চলে এসেছি।
অদরা রুদ্রের দিকে তাকিয়ে গভীর শ্বাস ছেড়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। দুপুরের দিকে রুদ্র একটু তাড়াহুড়ো নিয়ে আরমান নেওয়াজের কেবিনে ঢুকলো। সেখানে আরিফ নেওয়াজও ছিলেন। দুজনে কথা বলছিলেন। রুদ্র সোজা আরমান নেওয়াজকে বলল, বাবা, আমি আধ ঘন্টার জন্য একটু বাহিরে থেকে আসছি, একটা কাজে পড়ে গিয়েছে। পাশ থেকে আরিফ নেওয়াজ বললেন, কোনো জরুরি নাকি? রুদ্র অবলীলে বলে উঠল, মেজো আব্বু, অদরার কলেজ ছুটি হবে আর কিছুক্ষণের মধ্যে। বাড়িতে গাড়ি নেই, দুটো গাড়িই অফিসে। এখন অদরাকে বাড়িতে রেখে আসতে যাব। আরিফ নেওয়াজ কিছু বললেন না, তাজ্জব হয়ে বসে রইলেন। রুদ্রকে যত দেখছেন ততই অবাক হচ্ছেন। কিছু বলতে গিয়েও থেমে গেলেন, মুখে গাম্ভীর্য ভাব নিয়ে বসে রইলেন। আরমান নেওয়াজ রুদ্রকে বললেন, যাও, অদরাকে বাড়িতে রেখে এসো। রুদ্র অদরার কলেজের সামনে এসে দেখল গেটের কাছে কোনো স্টুডেন্ট নেই। ভাবলো কলেজ কি ছুটি হয়ে গিয়েছে। সাথে সাথে ডেস্কে থেকে ফোনটা হাতে নিয়ে সময় দেখলো কলেজ ছুটি হতে আরও 10 মিনিট বাকি আছে। রুদ্র হাফ ছেড়ে ফোনটা নিয়ে গাড়ি থেকে নামলো। গাড়িতে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগলো। এই রাস্তা দিয়ে যাচ্ছিল রুদ্রের এক ক্লাসমেট মীরা। মাঝে মাঝে মেসেজে কথা হয় ওর সাথে। আর অনেক দিন পরে দেখা হলো। মীরা এগিয়ে এসে বলল, রুদ্র, কেমন আছিস? কতদিন পরে দেখা হলো। ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তো দেশে কবে এলি? এই 15 দিনের মতো হবে। জানালি না তো? হুট করে এসেছি তো, কাউকে জানানো হয়নি। ও, কলেজের সামনে কি করছিস? গার্লফ্রেন্ড আছে নাকি? রুদ্র হেসে বলল, গার্লফ্রেন্ড না, বউ। মানে বিয়ে করলি কবে? করেছিলাম কয়েক বছর আগে, এখন আবার অফিসিয়ালি বিয়ে করতে এসেছি। মীরা হেসে বলল, ও ওহ, এবার বুঝতে পেরেছি। ওদের কথা বলতে বলতে কলেজ ছুটি হলো। অদরা সোয়ার সাথে বের হলো। গেটের কাছে এসে প্রথমেই অদরার চোখ গেল রুদ্রের পাশে থাকা মেয়েটার দিকে। অদরার রাগে দাঁত চেপে এগিয়ে এলো। রুদ্র অদরার হাত ধরে মীরাকে বলল, মীরা, ও অদরা, ওর কথাই বলছিলাম। আর অদরা ও মীরা আমার ভার্সিটি লাইফের ক্লাসমেট। অদরা হেসে বলল, ভালো আছেন আপু? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হুম। রুদ্র অদরা সোহাকে গাড়িতে উঠে বসতে বলল। ওরা তাই করলো। এদিকে রুদ্র মীরার কাছে বিদায় জানিয়ে বলল, তাহলে পরে কথা হবে ইনশাল্লাহ। এখন যাই রে, আর অফিসে যেতে হবে। আচ্ছা, ভালো থাকিস। তুইও। আর বিয়ের দাওয়াত রইল। অবশ্যই। তবে শোন, তোর পছন্দ আছে, খুব ভালো মানাবে তোর সাথে। থ্যাঙ্কস, ওয়েলকাম। রুদ্র গাড়িতে উঠে বসল। অদরা তো আলুর মতো মুখটা ফুলিয়ে রেখেছে। বাড়িতে আসা পর্যন্ত ওদের আর মাঝে আর কথা হয়নি। রুদ্র খুব তাড়াহুড়ো করেই ওদের নামিয়ে দিয়ে চলে গিয়েছে। সন্ধ্যার দিকে আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ, রুদ্র আর আদ্র বাড়িতে ফিরে এলো। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ রুমে ফিরলেন। আদ্রও চলে গেল। আর রুদ্র নিজের ঘরে না গিয়ে অদরার রুমে গেল। ও তো বাড়িতেই নেই। ও গিয়েছে ওর মায়ের সাথে জীবনদের বাসায়। রুদ্র অদরাকে না পেয়ে সোহার রুমে এসে ওকে জিজ্ঞাসা করলো, অদরা কই রে? আপু বড় খালামুনির বাসায় গিয়েছে। ও, জীবনদের বাসায় নাকি? হুম। সাথে কে গিয়েছে? মনি গিয়েছে। ফিরবে কখন ভুলে গিয়েছে? আজই ফিরবে। রুদ্র রুমে চলে এলো। অফিসের ফরমাল ড্রেস খুলতে খুলতে ভাবলো, আমি যদি দেশে থাকতাম তাহলে অদরা আজ আমার বউ হয়ে থাকতো। এমনকি কোথাও যাওয়ার আগে ওর কাছে ভুলেও যেত। আজকের মতো এভাবে না বলে খালার বাড়িও যেতে পারতো না। পরক্ষণে ভাবলো, আদ্র সেদিন শয়তানি করে যে মেসেজ দিয়েছিল সেটাও সত্যি হতো। ও যদি এই কয়েক বছর দেশে থাকতো তাহলে সত্যিই বাচ্চার বাপ হতো। কথাগুলো ভাবতে ভাবতে রুদ্র নিজের মাথায় ঘাপটা মেরে বলল, ছি রুদ্র, তুই কী সব চিন্তা করছিস? আগে বিয়ে কর, তারপর বাকিটা আল্লাহ ভরসা। এর পরপরই রুদ্র সাবান নিয়ে স্কাই ব্লু রঙের টি শার্ট আর সাদা শর্ট প্যান্টটা পরে নিল। রুকাইয়া খাবার খেতে ডাকলেন। রুদ্র খাবার খেয়ে আবার রুমে চলে ফিরল। তখনই ইপ্তি কল দিল, রুদ্র কই তুই? বাড়িতে। কেন? একটু আয়তো, একটা জায়গায় যাব। এখন? বেশি দূরে যাব না। যা পরে আছিস সুভাবে আয়। ওকে। রুদ্র আয়নার সামনে এসে চুলটা ঠিক করে পারফিউম নিয়ে চলে গেল। আর ঠিক আধ ঘন্টা পরে অধরা আর অনিমা ফিরে এলো। অধরা রুমে ফিরে বোরকাটা খুলে সোহার রুমে এলো। সোহার রুমে আসার আগে আবার রুদ্রের রুমে ওকে দিয়ে এসেছে, তবে রুদ্রকে দেখতে পায়নি। সোহা অধরাকে দেখতেই বলে উঠলো, আপনি এসেছ? তোমাকে রুদ্রভাই খুঁজছিল। তাই নাকি?
তো কিছু বলেছেন কি? হুম, শুধু বললো অদরা কোথায় গিয়েছে, কখন আসবে, সাথে কে গিয়েছে। ও, অদরা সোহার সাথে মিনিট 2 কথা বলে রুমে এসে পড়তে বসলো। তবে মন কি আর পড়ার মধ্যে আছে? মনটা ঠিকই রুদ্রর কাছে। অদরা বই চাপিয়ে ফোনটা নিয়ে রুদ্রকে কল দিল। রুদ্র যদি জিজ্ঞাসা করে কি জন্য কল দিয়েছিস বা কী হয়েছে সমাচার, এই রুদ্র অদরা কী বলবে এটাও ভাবলো না। রুদ্র আর রিপ্তি গাড়িতে পাশাপাশি বসে কথা বলছিল। দুজনের ফোনই ডেস্কে। রুদ্রর ফোন বেজে উঠল। ইপ্তি সোজা হয়ে সিগারেটটা ফেলে দিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, ভাই তোর পিচ্ছি বউ কল দিয়েছে, কই দেখি। রুদ্র ফোনটা নিয়ে কল রিসিভ করতে অদরা বলল, কোথায় আপনি? কেন, মিস করছিস? আসলে সোহা বলছিল আমাকে নাকি খুঁজছিলেন, তাই কল দিলাম। কিছু বলতে চেয়েছিলেন নাকি? রুদ্র বাঁকা হেসে বলল, এটা বাহানা দিচ্ছিস, আসলেই মিস করছিলি তাই কল দিয়েছিস। অদরা মুচকি হেসে বলল, মোটেও না। তাহলে কি জন্য কল দিয়েছিস বল শুনি। ফিরবেন কখন? রুদ্র ঠোঁট কামড়ায় হেসে বলল, কেন, আমাকে দেখতে পরাণ চটপট করছে নাকি? অদরা হেসে ঝাড়ি মেরে বলল, দূর, ভালো কথা জিজ্ঞাসা করছি আর আপনি কিসব উল্টো পাল্টা কথা বলছেন। আমার কল দেওয়াটাই বেকার, থাকুন আপনি। আরে শোন, যা, আর বলবো না, এখন কথা বল। বললাম ফিরবেন কখন? এই 10টা-11টা বাজবে। ও, তখন রুদ্রার গাড়ির সামনে দিয়ে গেল একটা ফুচকালার স্টল। ও ফোনে থাকা অদরাকে বলল, অদরা ফুচকা খেতে আসবি? কি করে যাব? আমি তোকে নিয়ে আসবো। অদরা অনীহা জানালো, না এখন যাব না, রাখলাম। আরে শোন না, তুই রেডি হ, আমি 20 মিনিটের মধ্যে আসছি। পারবো না এখন। কেন পারবি না? এখন আব্বু যেতে দিবে না। আর কি বলবো আব্বুকে? তুই কি ফরফুরুষের সাথে যাচ্ছিস নাকি? আমার সাথে যাবি। এখন ঝটফট বোরকা পরে গেটের সামনে আয়। অজরা জোর গলায় বলল, পারলে আব্বুকে বলে আমাকে নিয়ে যায়, আমি নিজে বলে যেতে পারবো না। ওকে, আসছি। রুদ্র টুস করে কলটা কেটে দিল। ইপ্তি বলল, তুই এখন সত্যি বাড়িতে গিয়ে অদরাকে নিয়ে আসবি? হুম। ইপ্তি আফসোস ভরা কণ্ঠে বলল, আশেপাশে শুধু দেখেই গিয়েছি বন্ধুরা প্রেমে পড়লে তাদের আর ফ্রেন্ডশিপ আগের মতো থাকে না। তুইও তাই করলি। কই ভাবলাম তোর সাথে একটু ঘুরবো আর তুই এখানে অধরাকে আনবি বলি। সারাদিন তো চোখের সামনে দেখতেই পাস, এখন আমার সাথে থাকলে হয় না? রুদ্র বলল, আরে তুই বুঝবি না, একটা প্রেম কর, না হয় বিয়ে কর, তাহলে তুইও বুঝবি। উপায় নেই ভাই, বিয়েই করতে হবে। রুদ্র গেটের কাছে গাড়ি থামিয়ে নামলো। ইপ্তি গাড়িতেই রইল। রুদ্র থাকতে বলেছে। রুদ্র তরিত পায়ে বাড়িতে ঢুকে চলে গেল অদরার বাবা মায়ের রুমের দিকে। আরিফ নাইজ রুমেই বিছানায় বসে ফোন স্ক্রল করছিলেন আর অনিমার সাথে টুকটাক কথা বলছিলেন। রুদ্র দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, মেজো আব্বু আসবো? আরিফ নাইজ সোজা হয়ে বসে বললেন, ও রুদ্র, এসো। রুদ্র তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মেজো আব্বু একটা কথা বলতে এসেছে। হ্যাঁ বলো। রুদ্র সোজা গলায় বলল, মেজো আব্বু অদরাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাই। আরিফ নেওয়াজ অনিমার দিকে তাকালেন। রুদ্র তাকে কিছু বলার সুযোগ না দিয়ে পরপর বলল, অদরাকে বলেছে, কিন্তু ও বলল যদি আমি তোমাদের থেকে পারমিশন নিয়ে ওকে নিয়ে যেতে পারি তাহলেই যাবে। তবে বেশি দূর নিয়ে যাব না, সামনে একটা প্লেস আছে, সেখানে ওকে ফুচকা খাইয়ে নিয়ে চলে আসব। কথাগুলো বলে থামল রুদ্র। অনিমা অনেকটা আশাবাদী হয়ে তাকিয়ে রইলেন আরিফ নেওয়াজের দিকে। আরিফ নেওয়াজ কিছু সেকেন্ড ভাবলেন। রুদ্রর মাঝে অদরার জন্য তৈরি হওয়া অনুভূতি, ভালোবাসা, টান তাকে এবারের মতো মুগ্ধ করলো। তিনি স্বাভাবিক গলায় বললেন, ঠিক আছে নিয়ে যাও, তবে রাত হয়েছে, কিন্তু বেশি দূর নিয়ে যেও না, সাবধানে রেখো। রুদ্র খুশি হয়ে হেসে বলল, আচ্ছা তাহলে তুমি একটু আমার সাথে এসে অদরাকে বলো না যেতে। আরিফ নেওয়াজ বিছানা থেকে নেমে বললেন, চলো দেখি। আরিফ নওয়াজ রুদ্রকে সাথে নিয়ে অদরার ঘরে এলেন। অদরা শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আরিফ নওয়াজ অদরাকে বললেন, অদরা, রুদ্র বলছিল যে তোমায় নিয়ে ঘুরতে যাবে। অদরা রুদ্রের দিকে তাকিয়ে বলল, বলেছিল। রুদ্র আবার আরিফ নওয়াজকে বলল, মেজো আব্বু বেশি ঘুরবো না, শুধু ফুচকা খাইয়ে চলে আসবো।
আরিফ নেওয়াজ অদরাকে বললেন, রুদ্র এত করে যখন বলছে তাহলে ওর সাথে একটু যাও, ঘুরে এসো, মন ভালো হবে। অদরা ওর বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, যাবো? হুম। আরিফ নেওয়াজ চলে গেলেন। রুদ্র অদরার বিছানায় এসে আয়েশি ভঙ্গিতে শুয়ে পড়ল। দেরি করিস না, শুধু বোরকা পর। আপনি এখানে থাকলে রেডি হব কি করে? রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, তুই তোর মতো বোরকা পরে রেডি হবি, আর আমি আমার মতো শুয়ে আছি। তোকে কি দেখছি আমি? আর কথা বাড়াস না তো, শুধু তোর জন্য তোর বাবার মতো আতঙ্কের কাছ থেকে অনুমতিটাও নিয়ে নিলাম। এখন চটপট কাজ কর। অদরা বিড়বিড় করে বকতে বকতে কাবাট খুলে বোরকা বের করে পরে নিল, সাথে হিজাব বাঁধছে। রুদ্র উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এমনও দিন আসতে পারে সেদিন তুই আর আমি এই ঘরে একসাথে থাকবো, এমনকি তোর সাথে কোথাও যেতে তখন কারো অনুমতি নিতে হবে না, যখন ইচ্ছা তখনই চলে যাব। অদরা পেছন ফিরে বলল, আমাকে কিছু বললেন? রুদ্র টেরি স্মেল দিয়ে মাথা নাড়িয়ে বলল, না, তোকে কিছু বলিনি, আসলে পরিবার পরিকল্পনা করছিলাম। অদরা নাক মুখ কুঁচকে আয়নার দিকে তাকালো। হিজাব বাঁধা শেষ করে রুদ্রের সামনে এসে বলল, চলুন, আমি রেডি। রুদ্র উঠে বসে গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি ভাবলাম সকালই হলো কি না। অদরার রাগে শুধু দাঁত চেপে রইল। রুদ্র অদরাকে নিয়ে বের হলো। অদরা গাড়ির কাছে এসে ভিতরে ইপ্তিকে দেখে বলল, ভাইয়া আপনিও এসেছেন? তো এখানে কেন? বাড়ির ভিতরে যেতেন। ইপ্তি হেসে বলল, সমস্যা নেই, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ও। ইপ্তি গাড়ি থেকে নেমে রুদ্রের দিকে তাকিয়ে চোখ মেরে বলল, তুই অদরাকে নিয়ে পেছনে বস, আমি ড্রাইভ করছি। রুদ্র হেসে গাড়ির চাবি দিয়ে গাড়িতে উঠল। অদরা বেশ দূরত্ব নিয়ে বসলো। ইপ্তি লুকিং গ্লাসে দুজনকে দেখে মনে মনে বলল, আমি থাকতে তোরা দূরে থাকবি? দাঁড়া, তোদের একসাথ করছি। ইপ্তি মিনিট দুই পরে কষে ব্রেক করলো। অদরা সেই তাল সামলাতে না পেরে রুদ্রের দিকে চলে এলো। আবার স্বাভাবিক হয়ে রুদ্র থেকে একটু দূরে বসলো। রুদ্র ইপ্তিকে বলে, এভাবে ভিকি ব্রেক করলি কেন? ইপ্তি ঘাড় ঘুরিয়ে বলল, আরে ওই যে মনে হয় সামনে বিড়াল ছিল তাই। রুদ্র সিটে হেলান দিয়ে বলল, এবার ভালোভাবে ড্রাইভ কর, ভাই সাথে অদরাকে নিয়ে এসেছি, এর কিছু হলো এর বাবা আমাকে একদম উপরে পাঠিয়ে দিবে। অদরা চোখ ফিটফিট করে তাকিয়ে রইল। ইপ্তি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মনে মনে বলল, এইবার মিস হয়েছে, পরের বার আর মিস হবে না। রুদ্ররা আগে যেখানে এসেছিল সেখানেই গাড়িটা থামালো ইপ্তি। দুজনকে রেখেই গাড়ি থেকে নেমে গেল ইফতি। এরপর রুদ্র আর অদরা নামলো। রুদ্র অদরার হাতটা ধরে ফুচকার স্টলের দিকে এগিয়ে গেল। অদরা ফুচকা খাওয়া হয়ে গেলে গাড়ির কাছে এসে রুদ্রের সাথে দাঁড়িয়ে আছে। ইফতি এতক্ষণ ওদের সাথে ছিল না। মিনিট 5 পরে সামনে একটা দোকান থেকে সিগারেট কিনে খেতে খেতে আবার এগিয়ে এলো ইফতি। মাথায় আবার বদবুদ্ধি নিয়ে রুদ্রর সামনে এসে দাঁড়ালো। অতঃপর রুদ্রের দিকে সিগারেট এগিয়ে দিয়ে বলল, খাবি? রুদ্র চোখ আপনা আপনি বড় হয়ে গেল। অদরা নাক মুখ কুচকে তাকিয়ে রইল। রুদ্র সোজা গলায় বলল, আমি খাই না এসব। খাস না? আচ্ছা, সরা এগুলো। ইপ্তি চলে গেল। এবারও বদবুদ্ধি কাজে লাগাতে পারল না। কই ভেবেছিল রুদ্র সিগারেট খেতে চাইবে আর অদরা একটু রাগ দেখিয়ে না করবে, ভালোবাসা দেখাবে, কিন্তু তার হলো কই। অদরা রুদ্রকে জিজ্ঞাসা করলো, আপনি সিগারেট খান না? না। নাকি মিথ্যে বলছেন? না, আসলেই খাই না। ও। অদরা খুশি হয়ে একটু এগিয়ে এসে দাঁড়ালো। মিষ্টি মিষ্টি হেসে হেসে বলল, চলুন না, একটু হাঁটি। না, বাড়ি ফিরতে হবে, তোর বাবা বলেই দিয়েছে বাড়ি তাড়াতাড়ি ফিরতে। অদরা কোমরে হাত রেখে বলল, তাহলে এই একটুর জন্য নিয়ে আসলেন কেন? শুধু ফুচকা তো বাড়িতেও নিয়ে যেতে পারতেন। রুদ্র ব্রু উঁচিয়ে বলল, আচ্ছা, তো দেরি হলে এর দায়ভার কে নিবে শুনি? অদরা গাল ফুলিয়ে বসে পড়ল। রুদ্র আশেপাশে তাকিয়ে বলল, আরে বসলি কেন, উঠ, লোকে কী ভাববে? অদরা মুখ ঘুরিয়ে বলল, উঠব না। আমার সাথে যদি না ঘুরেন তাহলে আমি এখানেই বসে থাকবো, যাব না বাড়িতে। রুদ্র আশেপাশে তাকিয়ে অদরার দিকে ঝুঁকে বলল, আচ্ছা চল। অদরা হেসে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, চলুন। রুদ্র মর্জি ধরে বলল, আমি যাব না। কেন? আপনার আবার কি হলো? হাত ধরে যদি হাঁটিস তাহলে যাব। হাত ধরতে হবে কেন? পাশাপাশিই তো হাঁটা যায়। তাহলে তুই যা, আমি যাব না। ঠিক আছে, ঠিক আছে,
হাত ধরুন। অদরা বলার সাথে সাথে রুদ্র ওর হাত ধরল। রুদ্রর এবার কিছু চায় না, যদি সারা রাতও ঘুরতে বলে ও তাই পারবে। আর রইল অদরার বাবা, ওনাকে ম্যানেজ করার রুদ্রর কাছে কিছুই নেই। ইপ্তি রুদ্র আর অদরার একসাথে হাঁটার একটা ভিডিও করে রুদ্রকে সাথে সাথে পাঠিয়ে দিল। রাত 11টা, রুদ্র অদরাকে নিয়ে ফিরে এলো। আরিফ নেওয়াজ ড্রয়িং রুমে বসেছিলেন। দুজনকে ঢুকতে দেখে হাফ ছেড়ে উঠে চলে এলেন উপরে। রুদ্র মেন দরজা লাগিয়ে ড্রয়িং রুমের লাইট নিভিয়ে চলে এলো রুমে। আজ যে ও কি খুশি কাউকে বলে বোঝাতে পারছে না। অদরাও রুমে ফিরে হিজাব বোরকা খুলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। সোহা আজ ওর রুমেই ঘুমিয়েছে। পরদিন সকালবেলা অদরা কালকের মতো আজও রুদ্রের জন্য কফি বানিয়ে এসে রুদ্রের রুমে নক করছে। রুদ্র ঘুম ভাঙতেই ও বিরক্ত হলো। অনেক রাতে এসে ঘুমিয়েছে বলে ও খালি গায়ে বিছানা থেকে নেমে দরজা খুলে দাঁড়ালো। অদরা রুদ্রকে দেখে বলল, সারা রাত তো ঘুমান, সকালেও ঘুমাতে হয়? রুদ্র চোখ পিট করে তাকিয়ে রইল। অদরা রুমে ঢুকে বলল, আজ কিছু বললাম না, কালকে যদি 6টার আগে ঘুম থেকে না উঠেছেন তাহলে খবর আছে। রুদ্র ভ্রুসিয়ে বলল, হুকুম করছিস দেখা যায়, কেন করলে সমস্যা? না, করতেই পারিস, তুই তো আমার ভবিষ্যৎ বউ। অদরা চুপ হয়ে তাকিয়ে থেকে বলল, আর আপনার জামা কই, খালি গায়ে কেন? রুদ্র বিছানায় থেকে শার্টটা নিয়ে গায়ে বাতাস দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, আর বলিস না, শ্বশুরের একমাত্র আতঙ্ক আশেপাশে থাকলে সবসময় কেমন গরম লাগে রে, জামা প্রয়োজন হয় না। অদরা তেতে উঠে বলল, সবসময় আতঙ্ক করেন কেন? আমি আব্বুকে বলে দেব। যা বল, উল্টো তিনি খুশি হয়ে তোকে আমার কাছে তুলে দিবে। হাহ, দেখা যাবে। এই বলে অদরা রুম থেকে বের হয়ে যেতে নিলে রুদ্র বলে উঠল, বিছানাটা গুছিয়ে দিয়ে যা। পারবো না, নিজেরটা নিজে গোছান। রুদ্র হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকলো। অদরা পুনরায় আবার রুমে ঢুকলো। রুদ্র দেখার আগেই বিছানাটা পরিপাটি করে গুছিয়ে চলে গেল, যেন বুঝতে না পারে এই সে গুছিয়ে রেখে গিয়েছে। বিকেলের দিকে রুদ্র রেডি হয়ে বের হলো। এখন ইপ্তির সাথে যাবে একটা দাওয়াতে। অদরা ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে টিভি দেখছিল আর রুদ্রর দিকেও আর চোখে তাকিয়ে দেখছিল। আজ রুদ্র স্কাই ব্লু রঙের শার্ট পরেছে। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে এগিয়ে এসে বলল, অদরা কেমন লাগছে রে আমাকে? অদরা শয়তানি এসে বলল, ভালো, তবে কোনো মেয়ে পড়বে না। রুদ্র হাসবে না কিছু বলবে ঠিক পেল না। আজ ওকেই ওর কথা ফিরিয়ে দিল। তবে রুদ্র নিচু হবার পাত্র নয়। ওই মুখে হাসি এনে বলল, কোনো মেয়ে ফুটবে না তার মানে তুই কি ফটে গিয়েছিস? অদরা উঠে দাঁড়িয়ে বলল, মোটেও না। তাহলে কবে ফুটবি? জানি না। তো এত সেজুগুজু কোথায় যাচ্ছেন? দাওয়াত আছে একটা। ও, ফিরবেন কখন? রাত হবে। ও, আসি তাহলে। রুদ্র চলে যাওয়ার পরে অদরা সোহাকে ডাকতে এলো, কিন্তু সোহা ঘুমাচ্ছে। অদরা ওকে দেখে এক প্রকার বকতে বকতে বের হলো। এরপরে চলে গেল আদ্রর রুমে। কোনো রকম ডাকটা কারো উপরে ঢালতে পারছে না বলেই আদ্রর রুমে আসা। আদ্র ল্যাপটপ নিয়ে রিডিং টেবিলে বসেছিল। অদরা পেছন থেকে গিয়ে শুধু আদ্র চুল ধরে টান দিল। আদ্র ব্যথায় উফ সূচক শব্দ করে পেছন ফিরল। অদরাকে দেখে রেগে উঠে দাঁড়ালো। অদরা দৌড়ে বের হলো ওর রুম থেকে। আদ্র আজকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও ছুটলো অদরার পেছনে। অদরা দৌড়ে নিচে নেমে কোথায় পালাবে করতে করতে কিচেনে রুকাইয়া নেওয়াজকে দেখে দৌড়ে তার পিছনে গিয়ে দাঁড়ালো। আদ্র ততক্ষণে এসে পড়েছে। রুকাইয়ার বুঝতে বাকি রইল না কি হয়েছে দুটোর মাঝে। আদ্র ওর মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা সরে যাও তো, আজ ওর চুল যদি না ধরেছি। ওদের আগেই বললো, বড় আম্মু আমি কিন্তু কিচ্ছু বলিনি, ভাইয়াই আগে চুল ধরে টান দিয়েছিল, তারপর আমি দিয়েছি। আদ্র জোর গলায় বললো, মা আমি ওকে কিচ্ছু বলিনি, রুমে ভালো মতোই বসে কাজ করছিলাম, ওই এসে চুল টান দিয়েছে। রুকাইয়া আদ্রকে থামিয়ে দিয়ে বললেন, হয়েছে, কে কাকে দিয়েছে সেটা বড় কথা না, এখন তুই তোর কাজে যা। অদরা আদ্রের দিকে তাকিয়ে বিশ্বজয় করা হাসি দিল। আদ্র যেতে যেতে অদরাকে বলল, আমার মাকে মিথ্যে বুঝিয়ে দিলি না, এখন তোর মায়ের কাছে বিচার দিতে যাব। এরপরে যখন সারা বাড়ি লাঠি নিয়ে দৌড়াবে তখন বুঝবে। অদরা হেসে হেসে বলল, তুমি সেই পর্যন্ত যেতেই পারবে না। আসলেই আদ্র যেতে পারবে না। আদ্র হয়তো অনিমাকে বললে অনিমার রেগে গিয়ে অদরাকে বকবে, কিন্তু তার আদ্র চায় না। ছোটবেলা থেকেই এই অদরাকেই বোনের ভালোবাসা দিয়ে এসেছে।
অদরাকে নিজে মারবে, তবুও অন্য কারো মার দেওয়া সহ্য করতে পারবে না। এদিকে রুকাইয়া গ্যাসের চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে সেখানে দুধ ঢালছেন। অদরা আর যায়নি, সেখানে দাঁড়িয়ে আছে। রুকাইয়ার কাজ দেখে অদরা জিজ্ঞাসা করলো, বড় আম্মু এই দুধ দিয়ে কী রান্না করবে? রুদ্র আর আদ্রর জন্য পায়েস রান্না করব। ও, অদরা একটু আশাবাদী হয়ে রুকাইয়াকে ধরে বলল, বড় আম্মু আমি রান্না করি, হ্যাঁ? রুকাইয়া অদরার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অদরা আবারও বলল, আমি পারবো। তুই পারবি না, ওখানে গিয়ে বস। যে এই পর্যন্ত কফি ছাড়া কিচ্ছুটি বানায়নি, সে পায়েস রান্না করবে কী করে? না পারবো, তুমি না করো না প্লিজ প্লিজ। রুকাইয়া বাধ্য হয়ে সম্মতি জানালেন। অদরা পাশ থেকে একটা চেয়ার টেনে এনে ওর বড় আম্মুকে বসতে বলল। রুকাইয়া বসলেন। অদরা বলল, তুমি শুধু বলে দেবে, আমি চটপট রান্না করে ফেলবো। রুকাইয়া হার মেনে বললেন, ঠিক আছে, বানা, চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন গেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।